এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫%, জিপিএ 5 পেয়েছে ১,২৯,০০০-এর বেশি। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক গ্রাম, বৃষ্টিতে সারা দেশে জনজীবন ব্যাহত। বরগুনায় উত্তাল বঙ্গোপসাগরে ডুবল মাছ ধরার ট্রলার, ৯ জন জীবিত উদ্ধার, এখনো নিখোঁজ ৩। বিভিন্ন জেলায় সীমান্তে ৩৮ জনকে অবৈধভাবে পুশিং করেছে ভারত, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান বিজিবির। এবং শ্রীমঙ্গলে হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে ৪ তরুণের মৃত্যু, আহত ১। গ্যাসের বিষক্রিয়ায় দুর্ঘটনার শঙ্কা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবছর পাশ করেছে ৬৮.৪৫%। বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আপনপুর রিপোর্ট। প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর পাশের হার ৬৮.৪৫%। বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির ফল ঘোষণা করেন। আমরা কোনো বিগত দিনের তুলনামূলক কোনো টার্গেট নিয়ে বা আগেই হয়েছে এবার আমরা এই করব এরকম মিশন আমরা ছিল না আমাদের। আমরা যেভাবে নেওয়া উচিত, ভেন্যু কেন্দ্রের কথা বললেন, ভেন্যু কেন্দ্র একটা ছদ্মবেশে নিজের কলেজে পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা ছিল। পরীক্ষায় অংশ নেয় 19,04,086 জন শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল 14,79,310 জন। এর মধ্যে ছাত্র 6,99,553 জন এবং ছাত্রী 7,79,757 জন। পাশের হার 68.04%। জিপিএ 5 পেয়েছে 1,25,018 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল 2,94,726 জন। এর মধ্যে ছাত্র 1,50,893 জন এবং 1,43,833 জন ছাত্রী। পাশের হার 68.09। জিপিএ 5 পেয়েছে 9,066 জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 1,43,313 জন। এর মধ্যে ছাত্র 1,08,385 জন এবং ছাত্রী 34,928 জন। পাশের হার 73.63। জিপিএ 5 পেয়েছে 4,948 জন। আপনপু, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঝড়ে অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে পড়েছেন পরশুরাম, ফুলগাছি ও ছাগলনাইয়ার উপজেলার প্রায় 100 গ্রামের মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ফসলের জমি ও রাস্তাঘাট। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে নোয়াখালী, সাতক্ষীরা, ভোলা, কুমিল্লায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে ফসলি জমি, ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার 3টি নদীর বাঁধে 21টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। মোহরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় 150 বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যেখানে 7,000 মানুষ আশ্রয় নিয়েছেন। জেলার প্রশাসন 6টি উপজেলায় 17 লাখ টাকার বরাদ্দ নিয়ে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। পানি উঠেছে, বাইরে গেছি আমরা, যা জিনিস লই আরে অল্প মাছ বানা লই, কাপড় চোপড় লই আরে বাইরে 20 মিনিটের ভিতরে মাছ বানা বার করতে পারিনি। আপনার এই ঘরে পানি উঠে গেছে। বুধবার রাত থেকে প্রবল স্রোতে চিথলিয়া ও মরজানগড়ের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ে। এতে ফসলি জমি, বসতঘর ও সড়ক পথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ করে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার ঘরবন্দী হয়ে পড়েছেন। অনেকেই রান্নাবান্না নিয়ে পড়েছেন বিপাকে। সেই সঙ্গে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আমার এখানে একটা দোকান ছিল, এটাও নিয়ে গেছে। আমার মনে করেন এই বসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। আমার বাইর ঘরটাও নিয়ে গেছে। আমাদেরকে শক্ত করে বেরিবেন্ট শক্ত করে মজবুত করে বাঁধি দিয়ে, ঠিক আছে না? আমরা ভবিষ্যতে আর এরকম কষ্ট করতে হইব না। 2 দিনের বৃষ্টিতে নোয়াখালী সদর, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রায় 64,000 পরিবার পানিবন্দী রয়েছেন। জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরের সকল রাস্তায় পানি আর পানি, নামার কোনো জায়গা নেই। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বাসা বাড়িতে পানি ঢুকেছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন পুকুর, রাস্তাঘাট এগুলো ডুবে গেছে পানিতে।
কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী মানুষ চরম উদ্বিগ্ন। এরই মধ্যে তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। পানি বিপদসীমার 1.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। সাতক্ষীরার পৌর এলাকায় 1/3 এলাকা নিম্নচাপের কারণে জলাবদ্ধতায় ভুগছে। সদরের নিম্নাঞ্চলে প্রায় 3000 পরিবার পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকেই কলা গাছের ভেলায় ও ককশিট ব্যবহার করে চলাচল করছেন। বাড়ির ভিতরে এখন হাঁটু সমান পানি, এখন বাচ্চা কাচ্চা তো চলাফেরা করতেই পারতেছি না। তারপর হাড় ভল্টি সব ঘরের ভিতরে কি উৎপাচ্ছে বলার কথা। ঘরে সাপ উঠতেছে, বাড়ি উঠোনে সব পানি বন্দি, রান্না করতে পারতেছি না। ভোলায় চলমান 5 দিনের টানা বর্ষণে 289 মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চর ফ্যাশনের 10টি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুর ঘের ভেসে গেছে, খেটে খাওয়া মানুষ কাজ হারিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধিতে দেশের দক্ষিণাঞ্চলের বহু পরিবার বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফুলগাছির বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন ভুক্তভোগীরা? স্নেহা, এই মুহূর্তে আমি রয়েছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভা এলাকায় এবং এই যে সংযোগ সড়কটি দেখছেন এটি হচ্ছে ফেনী সদর থেকে ছাগলনাইয়া আসা যাওয়ার যে পথ সেটি। তো আমার পেছনে পানির স্রোত দেখে আসলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমরা বন্যার খবর গত 3 দিন ধরে যেমনটি জানছি যে ফুলগাজী এবং পশুরাম এলাকায় বন্যার তীব্রতা সবচেয়ে বেশি ছিল। তবে এখন পর্যন্ত যে খবর সেটি হচ্ছে পশুরামের দিকে পানি কিছুটা কমেছে এবং সেই পানি এখন ফুলগাজী এবং ফুলগাজীর পরে ছাগলনাইয়ার দিকে আসলে প্রবাহিত হচ্ছে। ফেনীর যে 3টি নদী রয়েছে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া, এই 3টি নদীর 21টি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে এবং সেই বাঁধ ভাঙা পানি কিন্তু এখন ছাগলনাইয়া উপজেলার দিকে প্রবেশ করছেন। এই ছাগলনাইয়া এলাকার লোকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানালো যে গতকাল সন্ধ্যায়ও এখানে এই যে সড়কটি দেখাচ্ছি এখানে কোনো পানিই ছিল না। তবে এখন যেটি দেখতে পাচ্ছি আমরা এই সড়কের দুধারেই কিন্তু আসলে পুরো এলাকা সেগুলো প্লাবিত হয়ে গেছে এবং এখানকার যে ফসলি জমি থেকে শুরু করে মানুষের বাড়িঘর সবখানেই কিন্তু আসলে শুধু পানি, থই থই পানি দেখতে পাচ্ছি আমরা। এবং এই সামনে যেই সড়কের যান চলাচল সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে পশুরামে কিন্তু যাওয়াই যাচ্ছে না, ফুলগাজী পর্যন্ত যাওয়া যাচ্ছে, তারপরেও বড় ট্রাক্টর এবং ট্রাকের সাহায্যে ফুলগাজীতে চলাচল করতে হচ্ছে। এখানে ছাগলনাইয়াতে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি হয়তো কিছুদিন আগামী কালকের মধ্যে হয়তো এখানেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে যদি আসলে বৃষ্টিপাতের তীব্রতা সেটি যদি না কমে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বিপদ সীমার 2 মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আজকে সারাদিনই কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো বৃষ্টি যদি আসলে না কমে এবং পানির যে তীব্রতা এটি যদি না কমে তাহলে ছাগলনাইয়াতে কিন্তু আসলে আগামীকাল থেকে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। তবে ফেনী সদর এলাকায় কিন্তু এখন আসলে কোনো পানি নেই এমনটি আমাদেরকে জানিয়েছে। এখন শুধুমাত্র ফুলগাজী এবং ছাগলনাইয়ার দিকে বন্যা পরিস্থিতির অবনতি আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে স্নেহা, সকাল থেকে আমরা যেটি জানাচ্ছিলাম যে প্রায় লক্ষাধিক পরিবার এখনো পানিবন্দী রয়েছে এবং প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে তাদের নিকট পৌঁছে তাদেরকে খাদ্য সহ অন্যান্য সামগ্রিক যে সহায়তা সেটি দেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত বলা চলে ফেনীর বন্যা পরিস্থিতির তেমন একটা উন্নতির খবর আমরা দিতে পারছি না। তো আমার কাছে ছাগলনাইয়া উপজেলা থেকে এই ছিল সর্বশেষ খবর। স্নেহা। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনীর ছাগলনাইয়া থেকে বন্যার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বন্যা ও জলাবদ্ধতার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজন। শুরুতে যাচ্ছি ফেনী নিলয়ের কাছে। নিলয়, আপনি আমাদের জানাবেন কোন কোন এলাকায় আসলে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আর এর নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা?
ধন্যবাদ স্নেহা। আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের যে এই ইউনিয়নে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে অধিকাংশ গ্রামে কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে। আমি যে স্থানটিতে রয়েছি এই স্থানটির যে নিচে যে দৃশ্যটি আপনি দেখছেন পুরো দৃশ্যটি কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে। আমরা দেখেছি যে এই উপজেলার অধিকাংশ গ্রামে ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে। মানুষ বিভিন্ন দোতলা বাসাবাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা এখানে এসে সকাল থেকে যেটি দেখেছি ফুলগাজী এবং পরশুরামের যে পানিগুলো সেগুলো ইতিমধ্যে নিম্ন অঞ্চলগুলোর দিকে যাচ্ছে। যতই নিম্ন অঞ্চলের দিকে যাচ্ছে ততই কিন্তু মানুষের বাড়ি ঘর যেগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা দেখেছি যে এই উত্তর আনন্দপুর এই মজুমদার বাড়িতে রয়েছি, সেখানে শাহ আলম মজুমদারের একটি বাড়ি রয়েছে। সেখানে কিছু মানুষ নবনির্মিত এই ভবনটিতে তারা আশ্রয় নিয়েছে। সেখানে শুধু মানুষ আশ্রয় নেয়নি, তাদের গৃহপালিত পশু পাখি থেকে শুরু করে সবকিছু নিয়ে তারা এই একসাথে কিন্তু সেখানে মানবতার জীবনযাপন করছে। আমরা একজন স্থানীয় কাছ থেকে জানতে চাইবো যে গত দুদিন আপনারা কিভাবে দিন যাপন করেছেন, এখন কি অবস্থায় আছেন আপনারা? আমরা গত 2 দিন ধরে আমরা যাই হুট করি আসছে বন্যার পানি আসার সাথে সাথে আমরা যাই পাইছি তাই নিয়ে উঠে আসছি, কিন্তু 2 দিন ধরে এগুলো খাইছি। কিন্তু আজকে আমাদের কোনো পানি বা কোনো মানে কারেন্টের এখানে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, কারণ এটা নতুন ভবন উঠছে, এই কারণে এখানে কোনো দোতলায় কোনো কিছু নেই। তো আমরা এখানে প্রায় 25 পরিবার ছিলাম, এখন কিছু কিছু চলে গেছে। এখন বর্তমানে 15 পরিবার আছি। তো এরা আমরা খুব কষ্ট করতেছি, রাতে পোকামাকড়ের ভয়ে আমাদের ঘুম আসে না। আর এখানে যেহেতু আমাদের এখানে গরু ছাগল হাঁস মুরগি আছে, সেহেতু এখানে মশা মাছি বিভিন্ন রকম এর মধ্যে আছে, এবং কি বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। এই কারণে আমরা অন্ধকারে আছি, আমাদের কোনো সহযোগিতা মানে আমরা পাই নাই, কোনো সরকারিভাবেও পাই নাই, বেসরকারিভাবেও পাই নাই, কোনো সহযোগিতা আমরা পাইনি। এখন আমাদেরকে দয়া করে সরকার যদি আমাদের দিকে একটু তাকায় তাহলে আমরা খুব একটা উপকৃত হব। আর আমাদের এখানে ফুলগাজীর ভাতগুলা উপজেলার ভাতগুলা যদি দয়া করে ওনারা বেরি ভাতগুলা বেঁধে দেয় তাহলে আমরা আরো বেশি উপকৃত হব। কারণ আমরা অনেক এর মতো নদী ভাঙ্গার মতো এরকমের সিস্টেম হয়ে গেছে। আসতে বলতে মানুষের মুখ দিয়ে বের হতে দেরি হয়, কিন্তু চলে আসতে কিন্তু দেরি হয় না। আমরা ঠিক কখন কি করি বলছি, আমরা এই ভয়ে আমরা আতঙ্কিত। ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানকার যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেকটা মানবতার জীবনযাপন করছে। এখানে যে 15টি পরিবার রয়েছে তারা গতকাল সকাল থেকে এখানে আশ্রয় নিচ্ছে। তারা এখানে প্রশাসন থেকে কোনো সহযোগিতা পায়নি বলে তারা জানাচ্ছেন। আমরা এখন চলে যাব নোয়াখালীতে, সেখানকার খবর জানাবেন আমাদের সহকর্মী সুজন। নিলয়, আপনাকে ধন্যবাদ। আপনি ফেনীর পরিস্থিতির কথা বলছিলেন, ফেনীর যে বন্যা পরিস্থিতির কথা বলছিলেন। তো আমি যদি এখন নোয়াখালীর কথা বলতে হয়, সেটা হচ্ছে যে গতকাল রাত থেকে অর্থাৎ বা গতকাল সন্ধ্যা থেকে সারা রাত এবং আজকে সকাল পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় জনমনে একটি স্বস্তির যে চিহ্ন দেখা গিয়েছিল, তাদের চোখে মুখে একটু হলো স্বস্তির চাপ দেখা গিয়েছিল। কিন্তু যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুর 12টার পর থেকে আবার যখন বৃষ্টি শুরু হয় তখন আবার কিন্তু জনমনে একটা আশঙ্কা তৈরি হয়েছে, আবার একটা ভয় কাজ করছে। সেটি হলো যে আসলে যে সারাদিন গতকালকে রাত থেকে বৃষ্টি না হওয়ায় সকাল পর্যন্ত যে গতকালকে যে 17 থেকে 19 সেন্টিমিটার পানি বেড়েছিল সেটি কমে গিয়ে 2 সেন্টিমিটার কমেছিল। কিন্তু আজকে দুপুর পর থেকে আবার মুষলধারে বৃষ্টি হয়, সেটি আজকে আবার 4 সেন্টিমিটার বেড়ে গিয়েছে। অর্থাৎ যতটুকু কমেছিল তার চেয়ে যে বেশি আবার বেড়ে গিয়েছে পানি, প্রায় 4 সেন্টিমিটারের মতো। এটা পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে এই তথ্যটি আমি পেয়েছি। তো আর যদি বলতে হয় যে সার্বিক চিত্র যদি বলতে হয় যে নোয়াখালীর এই মুহূর্তের যে ব্যবস্থা সেটা হচ্ছে যে টানা বর্ষণের কারণে প্রায় 63,860টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে 19টি আশ্রয় কেন্দ্রে 268টি পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ডুবে গেছে ঘরবাড়ির আঙ্গিনা সহ যে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসল মাঠ। তবে এই ক্ষেত্রে সবচেয়ে ফসলের দিক দিয়ে বেশি ক্ষতি হয়েছে সুবর্ণচর উপজেলা। সুবর্ণচর উপজেলাটি আসলে একটি শস্য ভান্ডার হিসেবে পরিচিত। এই যে মৌসুমী যে ফসল রয়েছে সেগুলো যে বীজ বপন করেছিল কিছুদিন আগে কৃষকরা, সেই বীজ গত 2 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বলে কৃষকরা কিন্তু লোকসানে পড়ার আশঙ্কা রয়েছে। একই সাথে যে বুধবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় যে খামারিরা, বিশেষ করে মৎস্য খামারিরা একটু স্বস্তি প্রকাশ করেছিল, কিন্তু এখন দুপুর থেকে বৃষ্টি বাড়ায় কিন্তু তারা আবার বিপাকে
এসে পড়েছে। একই সাথে তারা জানিয়েছে যে তারা যদি বৃষ্টি যদি না কমে বা এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে তারা মাছের যেসব মাছের খামার রয়েছে বা যেসব তারা যে মৎস্য চাষিরা তারা কিন্তু লোকসানের মুখে পড়তে পারে। একই সাথে যে মুরগি ফার্ম নামে যেগুলো আমরা বলে থাকি মুরগি খামার, সেগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন রয়েছে। বিশেষ করে কবিরহাট উপজেলা অনেক মুরগির খামার কিন্তু পানিতে সয়লাব হয়ে গেছে, ফলে অনেক মুরগি মারা যাওয়া থেকে তারা কিন্তু লোকসানের মুখে পড়ছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। নিলয় এবং সুজন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ফেনী ও নোয়াখালী থেকে বন্যা ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় বরগুনায় FB সাইফুল নামে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 9 জনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ আছেন 3 জেলে। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া ট্রলারটি গেল মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারটিতে থাকা 12 জেলের মধ্যে 9 জনকে ভাসমান অবস্থায় আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন, তবে বাকি 3 জনকে উদ্ধার করতে পারেনি তারা। নিখোঁজ 3 জেলেকে উদ্ধারের জন্য 2টি ট্রলার গেছে বলেও জানান গোলাম মোস্তফা। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের প্রস্তুত বিজেপি জানালেন মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে এই কথা জানান তিনি। পুশব্যাকের নামে ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি মহাপরিচালক। এর আগে বিজেপির 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। শাহাদাত নিশাদের প্রতিবেদন। বৈরী আবহাওয়ার মাঝে ঝুম বৃষ্টি চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। প্যারেড গ্রাউন্ডে সারিবদ্ধ রিক্রুটরা গায়ে নতুন উর্দি আর চোখে স্বপ্ন নিয়ে পা মেলান কুচকাওয়াজে। মাসব্যাপী কঠোর প্রশিক্ষণের পর আজ ছিল তাদের গর্বিত উপস্থাপন। অনুষ্ঠানের শুরুতে শপথ নেন 36 জন নারী সহ 694 জন রিক্রুট। পরে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের জানান, সীমান্তে পুশিন বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে 2-1 দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি এবং যেটা বলেছিলাম, নিয়ম মাফিক ভাবে হ্যান্ডওভার করা। যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে, তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফ কে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিং এর মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বিজিবি। নির্দেশনা অনুযায়ী মাঠে নামবে তারা। বর্ডারের অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি, কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন। এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। শুধু বিজিবি নয়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায়। এ সময় সীমান্ত অপরাধ দমনে নবীনদের কঠোর হওয়ার নির্দেশনা দেন বিজিবি প্রধান। এটা সুনির্দিষ্ট একদম কত কিলোমিটার এই মুহূর্তে আমার কাছে নাই। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। নেত্রকোনা, লালমনিরহাট ও জামালপুর সীমান্তে 38 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমারক্ষী বাহিনী বিএসএফ। এদিকে বিএসএফ এর কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজেপি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে 21 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 19 জন তৃতীয় লিঙ্গের। বৃহস্পতিবার ভোর 5টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশ ইন করা হয়েছে বলে জানায় বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম। তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে 10 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার মধ্যরাতে দুর্গাপুর সীমান্তের 925 নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাদের ঘোরাঘুরি করতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। তারা জানান, সম্প্রতি হরিয়ানা রাজ্য থেকে বিএসএফ তাদের ধরে এনে সীমান্ত পথে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এ বিষয়ে বিএসএফ এর কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় বিজিবি। 925 নাম্বার যে মেইন পিলার আছে ওইটা এলাকায় আমরা 10 জন সন্দেহভাজন লোককে করেছি, তো গ্রেফতার করেছি। আমরা বিএসএফ এর কাছে ফ্ল্যাগ মিটিং চেয়েছি, এ ব্যাপারে তাদের বক্তব্য কি। এদিকে জামালপুরের বক্সিগঞ্জ সীমান্তে 7 জনকে পুশ ইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোর 4টার দিকে ধানুয়া কামালপুর সীমান্তের 1083 নম্বর পিলারের কাছ দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে বক্সিগঞ্জ থানায় সোপর্দ করে। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এনসিপির জুলাই পদযাত্রা এখন নড়াইলে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনি আমাদের জানাবেন পদযাত্রা ঘিরে এখন সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর কি বলছেন পদযাত্রার নেতারা? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন স্নেহা, নড়াইলে এনসিপির যে আজকের যে পদযাত্রার কর্মসূচি কিছুক্ষণ পরে শুরু হবে। কিছুক্ষণ আগেই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তিনারা কিন্তু নড়াইলে এসে পৌঁছেছেন। যদিও আরো আগে আসার কথা থাকলেও মাগুরায় অন্য প্রোগ্রামের কারণে কিন্তু তাদের আসতে কিছুক্ষণ দেরি হয়েছে। এখানে যে দেশ গড়তে জুলাই যে পদযাত্রা কর্মসূচি, তার নড়াইলের পুরাতন বাস টার্মিনালের মুক্ত যে মঞ্চ রয়েছে সেখানে কিন্তু এই কর্মসূচি পালিত হবে। এখানে ইতিমধ্যে যে নেতৃবৃন্দ সহ অন্যান্য যে তাদের যে দলীয় নেতা কর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এখানে এনসিপির যে আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির জনাব নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারদিস আলম, খুলনা অঞ্চলের যে আঞ্চলিক পরিচালক রয়েছে মোল্লা রহমতুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে নড়াইলে পৌঁছেছেন। নড়াইলের যে নেতৃবৃন্দ তারা কিছুক্ষণ 5টার দিকে যে মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে বলে আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি। এখানকার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে কথা বলে তো মূলত বিশেষ করে 3টি দাবি, যে বিগত স্বৈরাচার যে শেখ হাসিনা সরকারের যে গণহত্যা এবং তাদের যে বিচারের যে দাবিটি রয়েছে সেটি কিন্তু তাদের মুখ্য দাবি রয়েছে। বিভিন্ন এগুলো সংস্কারের পরে নির্বাচন, তারপর নতুন যে সংবিধান প্রণয়ন সহ বিভিন্ন দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি পালন করে আসছে। তো এ বিষয়ে আমরা আসলে এখানে যেসব নেতৃবৃন্দ তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যেই তারা এই নড়াইলের যে পুরাতন বাস টার্মিনাল যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু এখানে আসবেন। তারপরে যে পদযাত্রা যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু এইখানে শুরু হবে। তো বিষয়টি নিয়ে আমরা যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের যে মূল দাবিগুলো রয়েছে এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু যাতে নির্বাচন বা অন্যান্য যে মূলত যে নির্বাচন সহ এই দেশে যাতে নির্বাচন না হয় বা যে গণহত্যাকারীদের যে বিচার হতে হবে, গণহত্যার সঙ্গে জড়িত যারা রয়েছে তারাদেরকে কিন্তু বিচার করার যে দাবি তাদেরকে রয়েছে। তো এই ছিল নড়াইল থেকে যে এনসিপির যে পদযাত্রা তার সর্বশেষ। শরীফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জুলাই আন্দোলনে স্বৈরশাসকের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার হয়েছিল সর্বস্ব উজাড় করে। এই আন্দোলনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছিলেন নেত্রকোনার 17 জন তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বছর পেরোতে চললেও শহীদ পরিবারগুলোর আহাজারি আজও থামেনি। দ্রুত হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি শহীদ পরিবারের। জিয়াউর রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজাফরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে আলী হোসেন পরিবারের অভাব ঘোচাতে বৃদ্ধ মা ও অসুস্থ ভাইয়ের কাছে 3 শিশু কন্যাকে রেখে স্ত্রীকে নিয়ে বছর 3 আগে ঢাকার উত্তরা আজমপুর এলাকায় পাড়ি জমান। সেখানে একটি ভাড়া বাসায় থেকে ফুটপাতে বসে পান সিগারেট বিক্রি করতেন তিনি। তার স্ত্রী কাজ করতেন মানুষের বাসায়।
2024 সালের 18 জুলাই উত্তরায় তখন ছাত্র জনতার আন্দোলন চলছিল। তাতে যোগ দেন আলী হোসেনও। হঠাৎ পুলিশের গুলিতে তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। স্ত্রী খায়রুন্নেসা সেখানকার একটি হাসপাতালে স্বামীর মরদেহ খুঁজে পান। পরে মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। 6 বছরের শিশু কন্যা শহীদ বাবাকে আজও কবরের পাশে যেয়ে ডাকে। সঠিক বিচার চাই, সঠিক বিচার করে যে সহারে আর কি কইম, হুতরাইতো না বেটা, লাহিটা দিল হুতাইতো না, জীবনদের আর বাপ পাইতো না। আমার বাইরের ক্যাম্প আছে, হ্যাঁ, যাতে সঠিক বিচার হয়, যাতে সঠিক বিচার সরকার যাতে করে, সরকারের কাছে এতটুকুই আমাদের অনুরোধ। সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রমজান মিয়া 5 বছর আগে পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় আকিজ গ্রুপে শ্রমিকের কাজ নেন। 2024 সালের 19 জুলাই ঢাকার রামপুরায় ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করেন তিনি। হঠাৎ পুলিশের গুলি এসে তার গলা ও বুকে বিদ্ধ হয়। তাকে নিয়ে একের পর এক হাসপাতালে দৌড়ান সহযোদ্ধারা, কিন্তু কোথাও মেলেনি চিকিৎসা। এক পর্যায়ে সহযোদ্ধার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গ্রামের বাড়িতে এনে তার মরদেহ দাফন করা হয়। আজও থামেনি রমজানের বাবা মায়ের আহাজারি। আমার কলিজার টুকরা সন্তান যে হত্যা করে মারা আমার কবর বাসিন্দা করেছে আমার সন্তান, আমি এই হত্যাকারের বিচার চাই, কঠিন বিচার চাই আমি সরকারের কাছে। ডিসি সাহেবের সাথে আমি এই খবর নিতেছে, খবর নিলেও আমি ডিসি সাহেবটা বলছি যে আমার হত্যাকারের বিচার চাই আমি। শহীদ পরিবারগুলোকে বিভিন্ন সহায়তার পাশাপাশি শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা এই 17টি শহীদ পরিবারের মধ্যে 4টি আমরা বাড়ি করে দিয়েছি। যাদের ভূমি নেই তাদের আমরা এই মুহূর্তে ঘর বাড়ি করে দিলাম। আর সরকারের যে সাহায্য সহযোগিতা আছে সেটি তারা পাবে, অব্যাহত থাকবে। আর শহীদ পরিবারের বিচারের দাবি জানাচ্ছেন, সেগুলো তো সরকার দায়িত্ব নিয়েছে এবং কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। শহীদ পরিবারগুলোর দাবি সহানুভূতি স্থায়ী হোক রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে এবং হত্যাকারীদের শাস্তির দাবিও জানান তারা। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে টঙ্গী ও ধীরাশ্রম এলাকায় এক শ্রমিক ও গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে এই দুটি হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের মাহফুজুর রহমান ও গাজীপুর সিটির ধীরাশ্রম এলাকার সালমা খাতুন। পুলিশ জানায় রাত 12:30টার দিকে টঙ্গীতে সড়ক ও জনপথ অফিসের সামনে কয়েকজন ছিনতাইকারী হঠাৎ মাহফুজুর রহমানকে আক্রমণ করে। এ সময় তার ডান পায়ের উরুর পেছনে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। এছাড়া রাত 10টার দিকে ধীরাশ্রম এলাকার পারিবারিক কলহের জেরে স্ত্রী সালমা খাতুনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী মোস্তফা কামাল। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 তরুণের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন একজন। সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের। সালে লাহির কুটির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে বুধবার দিবাগত রাতে সেপটিক ট্যাঙ্কে মোবাইল ফোন পড়ে যায় এক চা বাগান শ্রমিকের। সেটি তুলতে ট্যাঙ্কে নেমে একজন সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। তাকে তুলতে একে একে আরো 3 জন ট্যাঙ্কে নামেন এবং সবাই অচেতন হয়ে পড়েন। তারপর আরো একজন নামলে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদের মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানা নায়েক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবি দাস ও নিপেন ফুলমালিকে মৃত ঘোষণা করেন। আহত রবি বোনার্জি সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রানা পটনায়কে 10:30টার সময় লেফটিনে যায়। লেফটিনটা মানে কাঁচা লেফটিন আর চারিপাশে মানে ওই বৃষ্টিতে পচে যাওয়ার কারণে সে লেফটিনে যাওয়ার সাথে সাথে মানে ধসতে পড়ে যাওয়ার সাথে সাথে ওনার ভাই শ্রাবণ পটনায়ক উনি গিয়ে তাকে উদ্ধার করে মানে তুলা দিতে চায় আর কি। তখন ওনার সাথে সাথে সেও মানে পড়ে যায়। লিপেন ফুলমালি এবং কৃষ্ণা রবিদাস ওনারা ওনার সাথে গিয়ে তাদেরকে উদ্ধার করার প্রেক্ষিতে ওই গ্যাসের কারণে, বিষাক্ত গ্যাসের কারণে ওনারা আর পার হতে পারে নাই। পরবর্তী সময় আরেকটা ছোট ভাই রবি বুনার্জি যায়, উনিও ওইভাবে পড়ে যায়, কিন্তু উনি ধাসনার সামনে থেকে যায়। তখন আমাদের ওইখানে সঞ্জয় ভূমিজ এবং প্রতিবেশী যারা
ওনারা যায় পুল বাস আছে না, পান্তুলার পুল বাস ঢুকাই কেরোসিন ঢালি গ্যাসটা করি, মানে চারিদিকে কেরোসিন ঢালি এদেরকে উদ্ধার করে। সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা একটি সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় তারা গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। বর্তমানে তাদেরকে আমরা পোস্টমর্টমের জন্য আমাদের মর্গে রাখা হয়েছে। 4 জনই ব্রড ডেথ ছিলেন। আমাদের কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করেন এবং একজনের অবস্থা সিরিয়াস ইনজুর্ড ছিল, যিনি আরও 1 ঘন্টা পরে আসেন এবং ওনাকে আমরা উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। তারা সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সদস্য। ময়লা পানি কত? 2.5 ফুট। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুরের পীরগাছায় বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 25 জন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার রংপুর সিটি কর্পোরেশনের নজিরের হাজ এলাকা থেকে 50 থেকে 60 জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। রাত 11টার দিকে ফেরার পথে পীরগাছা সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজার সংলগ্ন এলাকায় তাদের বাস বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা 3 জনের মরদেহ উদ্ধার করে। আহত 25 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিশোরগঞ্জের হাওর পাড়ের মানুষের পাতে ওঠে না নিজেদের হাওরের মাছ। স্থানীয় বাজারে মাছের প্রকৃত দাম ও ক্রেতা না পাওয়ায় জেলা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় চলে যায় হাওরের মাছ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, আপনি আমাদের জানাবেন মাছ না পাওয়া নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি স্নেহা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে মাছে ভাতে কিন্তু বাঙালি, আর এই মাছ এবং ভাতের একটি বড় একটি যোগান কিন্তু আসে কিশোরগঞ্জের এই হাওর থেকে। আমরা আসলে আজকে 2 দিন কিন্তু আমরা কিশোরগঞ্জের যে হাওরের যে বিভিন্ন এলাকাগুলো কিন্তু আমরা ঘুরে যেতে দেখেছি। এই কিশোরগঞ্জের হাওরগুলোতে কিন্তু হাওরের মাছ থাকার কথা থাকলেও কিন্তু এখানকার যে স্থানীয় বাজারগুলোতে সেগুলোতে কিন্তু আমরা যে হাওরের যে মাছের দেখা কিন্তু আমরা আসলে পাইনি। আসলে এটার একটি বড় কারণ হিসেবে যেটি আসলে আমরা জানতে পেরেছি, এখানকার যে স্থানীয় জেলে এবং যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানকার যে মাছের একটি বড় অংশ কিন্তু হাওরের যে বড় মাছের যে অংশটি সেটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যে আড়তগুলোতে কিন্তু চলে যায় এবং এই কারণেই মূলত হাওরের যে মাছের যে না থাকার যে কারণটি হিসেবে আসলে এখানকার যে জেলে এবং যা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে যেমনটি জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এখানকার যে হাওরের যে বড় বড় মাছগুলো রয়েছে, হাওর, চিতল সহ এবং বিভিন্ন ধরনের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু তারা এখানকার প্রকৃত ক্রেতা না থাকায় এবং এখানকার কিন্তু বাজারগুলোতে এইসব মাছের সঠিক মূল্য না থাকায় কিন্তু এই যে মাছের যে হাওরের যে মাছগুলো সেটি কিন্তু এখানে থাকছে না এবং বাধ্য হয়ে কিন্তু একরকম এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু যে হাওরের যে মাছ ছাড়া যে এই হাওরের পাশের বিভিন্ন উপজেলা থেকে চাষ করা বিভিন্ন রুই, পাঙ্গাস, সিলভার সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল যে যুক্ত মাছগুলো তারা কিন্তু বাধ্য হয়ে কিনতে হচ্ছে এবং এতে করে কিন্তু এখানকার এসব মাছ খেয়ে কিন্তু লিভার, কিডনি এবং হৃদরোগ সহ বিভিন্ন ধরনের যে রোগ কিন্তু রোগবালার শিকার কিন্তু হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা আরেকটা অভিযোগ আমরা আসলে যেটি শুনতে পেরেছি এখানকার স্থানীয় জেলেদের সাথে কথা বলে, তারা আসলে যেমনটি বলছেন যে হাওরের নদীগুলো কিন্তু সরকারি ভাবে ইজারা দেওয়া এবং ইজারা দ্বারা কিন্তু একটি মাছের একটি বড় অংশ তারা কিন্তু এই মাছগুলো ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বড় বড় আড়তগুলোতে পাঠিয়ে দিচ্ছে এবং এসব মাছ ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এই মাছগুলো চলে যাওয়াতে হাওরের যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই হাওরের যে প্রকৃত স্বাদের যে মাছটি তারা কিন্তু খেতে এখানে বঞ্চিত হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আর তারা আসলে যেমনটি বলছেন যে এখানকার যে মাছের যে সংকট, এই সংকট নিরসনে কিন্তু সরকারের বেশ কিছু পদক্ষেপের কথা আসলে আমরা যেটি জানতে পেরেছি। হাওরের যে মাছ সংরক্ষণ এবং মাছের চাহিদা পূরণে যে সরকার যে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ যদি গ্রহণ করে এবং হাওরের মাছগুলো যদি সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এই হাওরের মানুষ যে মাছগুলো কিন্তু খেতে পারবে বলে জানিয়েছেন। এছাড়া আমার কয়েকজন চিকিৎসকের সাথে আমার কথা হয়েছে যে এই হাওরের যে হাওর পাড়ের মানুষরা যারা আসলে এখানকার যে যারা
হাওরের মাছগুলো না পেয়ে যারা এই চাষের মাছগুলো কিনে খাচ্ছেন, আসলে এতে কিন্তু লিভার এবং কিডনি এবং যেই হৃদরোগের মতো বিভিন্ন মরণঘাতী রোগের কিন্তু এখানকার মানুষ আক্রান্ত হচ্ছেন। তো এই বিষয়ে তারা যেমনটি বলছেন, ডাক্তার আসলে বলছেন যে হাওরের যে এই সুস্বাদু মিঠা পানির যে মাছ, এই মাছগুলো খাওয়ার পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। তো এই ছিল মূলত কিশোরগঞ্জের এই অষ্টগ্রামের হাওর থেকে আমার এই মাছের সর্বশেষ সংবাদ। তোফাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বাড়তি কোনো পরিশ্রম, সার, কীটনাশক ও যত্ন ছাড়াই লটকন চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পঞ্চগড়ের প্রান্তিক চাষিরা। মৌসুমের শুরুতেই বাজার চাহিদা ও দাম ভালো পাওয়ায় খুশি তারা। জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় 43 হেক্টর জমিতে লটকন চাষ করা হচ্ছে। লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিধি। রাশেদুজ্জামান বাবুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শুধু ফল আর ফল। প্রকৃতি তার নিপুণ হাতে থরে থরে সাজিয়ে রেখেছে। বাঙালির কাছে মধু মাসেই অন্যান্য মৌসুমী ফলের সঙ্গে উঠতে শুরু করেছে টক মিষ্টি স্বাদযুক্ত কাঁচা পাকা লটকন। এমন চিত্র দেখা গেছে পঞ্চগড়ের বিভিন্ন বাগানে। লটকন চাষিরা বলছেন, বাড়তি তেমন কোনো পরিশ্রম না থাকায় উৎপাদিত লটকনের প্রায় পুরোটাই লাভ। পঞ্চগড়ের বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। এবার একটু ফলন কম, তবে ওই দাম অনেক বেশি। অতিরিক্ত আমাদের কোনো খরচ নেই, তাতে আমরা বেশি লাভ। ফলগুলো আমরা শুধু বিক্রি করি 1.5 থেকে 2 লাখ। এবার জেলায় লটকনের ফলন বেশ ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় লটকন সরবরাহ করছেন ব্যবসায়ীরা। শুরুতে দাম এটার বেশি ছিল, উৎপাদনের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর দামও একটু কমতে শুরু করেছে। বর্তমানে লটকন, ভালো লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। লটকনের বাজার চাহিদা ও দাম ভালো পাওয়ায় প্রতি বছরই বাড়ছে লটকন চাষের পরিধি। চলতি মৌসুমে জেলায় 43 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 416 টন। এই লটকন চাষিরা আগ্রহ হচ্ছে, কারণ তারা বেশি দামে এই লটকন দেশের শেষ সময় বিক্রি করতে পারতেছে। আমাদের যে জেলার উৎপাদন 416 মেট্রিক টন টোটাল। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বাগান বা বাড়ির আশপাশের পরিত্যক্ত জমিতে পরিকল্পিতভাবে লটকন চাষ করলে একদিকে যেমন মিটবে পুষ্টি চাহিদা, তেমনি আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 68.45%। জিপিএ 5 পেয়েছে 1,39,000-এর বেশি। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক গ্রাম, বৃষ্টিতে সারা দেশের জনজীবন ব্যাহত। বরগুনায় উত্তাল বঙ্গোপসাগরে ডুবল মাছ ধরার ট্রলার, 9 জন জীবিত উদ্ধার, এখনো নিখোঁজ 3। বিভিন্ন জেলায় সীমান্তে 38 জনকে অবৈধভাবে পুশিন করেছে ভারত, বিএসএফ এর পতাকা বৈঠকের আহ্বান বিজেপি। এবং শ্রীমঙ্গলে হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কের নেমে 4 জনের মৃত্যু, আহত 1, গ্যাসের বিষক্রিয়ায় দুর্ঘটনার শঙ্কা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।